আমেরিকা যারা মার্জিনাল ক্লাসেস তাদেরকে এই যে এই মার্জিনালাইজেশনের জন্য দায়ী কারা? তো সেখানে হোয়াইট সুপ্রিমেসি, মানে যে বর্ণবাদ, ইতিহাস জিনিসটা কি, আমরা কিভাবে রেকর্ড করি, কিভাবে ব্যবহৃত হয়, এটা ছোটখাটো কিছু আলোচনা। সো গতদিন মনে আছে আমরা কথা বলছিলাম ইতিহাসের ইন্টারপ্রিটেশন নিয়ে। হ্যাঁ, সো সিম্পল এই আলোচনা এগেন কেন উঠালাম, যে হিস্ট্রি ইজ অলসো অ্যাবাউট ইন্টারপ্রিটেশনস। কে কখন কোন জিনিসটা কিভাবে ইন্টারপ্রেট করছে। যেমন আই থিঙ্ক লাস্ট দিন আমরা আলোচনা করছিলাম না ক্রিস্টোফার কলম্বাস ভালো কি খারাপ। সো এখন আমরা চিন্তা করি সে খারাপ, বিকজ আমরা একটা পার্টিকুলার লেন্স দিয়ে তাকে দেখি। সেটা কিসের লেন্স? এটা 60s এর সিভিল রাইটস মুভমেন্ট আমেরিকার। 60s এর সিভিল রাইটস মুভমেন্টে একটা পার্টিকুলার সেট অফ ওপিনিয়ন্স তৈরি হয়েছে যে আমেরিকা যারা মার্জিনাল ক্লাসেস, এবং স্পেসিফিকলি আমেরিকা নিয়ে কথা হচ্ছে, আমেরিকা যারা মার্জিনাল ক্লাসেস তাদেরকে এই যে এই মার্জিনালাইজেশনের জন্য দায়ী কারা? তো সেখানে হোয়াইট সুপ্রিমেসি, মানে যে বর্ণবাদ, রাইট? এই বর্ণবাদ শুরু হলো কোথা থেকে? ঐতিহাসিক ভাবে। তো আমেরিকা যে ঐতিহাসিক ভাবে শুরু হলো যখন নতুন করে ইউরোপিয়ানরা আমেরিকাস খুঁজে পেল, which was through Christopher Columbus, and Christopher Columbus অনেক sort of আপনার কি বলে অনেক ধরনের দস্যুর মতো কাজ করেছে। সো অবভিয়াসলি ক্রিস্টোফার কলাম্বাস, বাট এর আগ পর্যন্ত 1960s এর আগে যদি আপনি চলে যান, ক্রিস্টোফার কলাম্বাস ওয়াজ এ হিরো। সিমিলারলি বাংলাদেশে আমাদের এখানে আজ থেকে 3 বছর আগে এক সেট অফ হিরোজ, আজকে এক সেট অফ হিরোজের মতো আলোচনা চলছে না? সো মানে 3 বছর আগে যাদেরকে অনেক হিরো হিসেবে কথা বলা হতো, আজকে সেগুলো অনেক এগেন এই যে আপনার কি বলো না এক্সপ্রেসওয়ে যে পিলারগুলো যেতে ওই যে মুরালস গুলো যেগুলোতে জুতা মারা, রং মারা, খোদাই করা, হ্যাঁ আপনার এই জুলাই আন্দোলনের মধ্যে গত সরকারের আমলে কিছু প্রপাগান্ডা হয়েছে, কিছু ফ্যাক্টকে টানা হয়েছে বা লুকানো হয়েছে, বাট বড় দাগে ফ্যাক্টগুলো তো চেঞ্জ হয়নি। যেমন মনে করেন শেখ মুজিবুর রহমান, এগেন আগে আমি বুঝতে পারি আপনাদের এরকম চিন্তা হইতে পারে এটা নিয়ে কথা বলবো, কারণ আগে তো এটা নিয়ে কথা বলা খুব মুশকিল জিনিস ছিল। হ্যাঁ, তো শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশের স্বাধীনতা, আমাদের এই সেশন, এই ক্লাসটা, কোর্সটাই ইমার্জেন্স অফ বাংলাদেশ, রাইট? বাংলাদেশ কিভাবে হলো। তো শেখ মুজিবের অবদান ছাড়া বাংলাদেশের স্বাধীনতা যেই সময় যেইভাবে হলো সেটা হওয়া সম্ভব ছিল? এগেন অনেক কিছুই সম্ভাবনা থাকতে পারে, বাট যেই সময় যেভাবে হয়েছে শেখ মুজিবুর রহমানের অবদান ছাড়া সম্ভব ছিল না। এই ফ্যাক্টর তো চেঞ্জ হয়নি। তাহলে 3 বছর আগে আপনি হিরো, এখন নট সো মাচ হিরো কেন? বা শুধু এখন না, 75 সালে 76 সালে শেখ মুজিবুর রহমানের ইমেজ কি হিরোর ইমেজ ছিল? না, ছিল না। তাহলে কেন? সো ইটস অল অ্যাবাউট ইন্টারপ্রিটেশন, রাইট? আপনি কিভাবে ইন্টারপ্রেট করছেন। এবং একই সাথে আমরা কিছু ভুল করি। ইতিহাস যখন আমরা দেখি, এগেন এই ক্লাসে আমরা ইতিহাসে আমরা একদম এনশিয়েন্ট টাইমে চলে যাবো। আজকে আমরা এরিয়ান আপনার মাইগ্রেশন নিয়ে কথা বলবো, আজকে আমরা আপনার স্প্রেড অফ বুদ্ধিজম নিয়ে কথা বলবো, মানে আজকে রেস্ট অফ দ্য আপনার কি বলে না লেকচারে। হ্যাঁ, কিন্তু এই যে এই সময়গুলোতে, ওই সময়গুলোতে মানুষের জীবনযাপন, জীবন ব্যবস্থা, আচার আচরণ সবকিছুই কি আমাদের মতো ছিল? বা কোনো কিছু কি আমাদের মতো ছিল না? সো আপনি ইতিহাসকে যখন জাজ করবেন, তখন ইতিহাসকে আপনি আপনার নিজের জীবন কিভাবে পরিচালিত হচ্ছে বা আপনার সময় আপনারা কি বিশ্বাস করেন তার ভিত্তিতে জাজ করা কি সঠিক হবে? না, রাইট? এই যে যেমন মনে করেন এখন আজকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, হ্যাঁ কৃতদাসের প্রথা ভালো কি খারাপ, আপনি কি বলবেন? কতজন বলবেন ভালো? কতজন হাত তোলেন? ভালো, আমি চাই 5টা। কেউ না? নিশ্চয়ই দ্যাটস দ্য রাইট থিং টু ডু। আসলে মনে মনে হয়তো কয়েকজন করতে চান, আমি জানি না, কিন্তু সাহস করে বলা উচিত না, সাহস করে বলা উচিত না। ওকে, না ফেয়ার এনাফ, ইটস এ হেভি টপিক, আমরা জাস্ট এটা নিয়ে দুষ্টামি করছি, বাট টপিকটা ইজ নট লাইট টপিক। বাট ঠিক আছে, কিন্তু যে প্রথা আমরা সবাই এক দাগে বিশ্বাস করি যে এটা ভুল, এটা সবসময় ভুল ছিল, রাইট? আচ্ছা, আপনারা কতজন বিশ্বাস করেন যে 500 বছর আগে যদি আপনি জীবিত থাকতেন বা 1000 বছর আগে যদি আপনি জীবিত থাকতেন এবং আপনার কাছে মিনসটা থাকতো, মানে ওই যে ওই টাকা পয়সাটা থাকতো কৃতদাস রাখা, তবু আপনি রাখতেন না? কয়জন মনে করেন রাখতেন না? আজ থেকে 1000 বছর আগে আপনার কাছে টাকা পয়সা থাকলেও আপনি রাখতেন না, আপনি কৃতদাস রাখতেন না, লাইক না এটা খারাপ, এটা ভুল, এটা ইমোরাল। কতজন? সবাই রাখতেন? সবাই
আছে, I agree with you. Full agreement. But আমি এত unanimous agreement expect করিনি আর কি, যে এটা আমরা পাইলে রাখবো না কেন, absolutely রাখবো, বুঝছেন না? এই জিনিসটা আমি এক্সপেক্ট করিনি। যাই হোক, ঠিক আছে, ওকে, ফেয়ার এনাফ ছিল। ওই যে ওই আপনি এখন যেটাকে মোরালি রাইট বা রং মনে করছেন, তাদের হাসি থামে না, আপনি এখন যেটাকে মোরালি বা রাইট বা রং মনে করছেন, সেটা ওই সময়ের জন্য মোরালি বা রাইট রং ছিল কিনা সেটা আপনার সুপার ইম্পোজ করাটা ইতিহাসে খুব ভুল। যেমন ওই যে লাস্ট দিন আপনাদের এখানে কেউ জন বলছিল না, চেঙ্গিস খান খুব খারাপ লোক ছিল, কারণ ও যে জায়গায় গেছে সব জায়গায় মানুষ মেরেছে, সব এম্পায়াররাই মেরেছে। কম বেশি কে কত দাগে মেরেছে, কেন তাকে ব্লেম করা যেতে পারে বা যেতে পারে না, অ্যান্ড দ্য মোরালস অফ ইয়োর টাইম, ডু দে অ্যাপ্লাই টু হিজ টাইম, এই জিনিসগুলো সবসময় আপনাকে জিজ্ঞেস করতে হবে। অনেক কিছুই আমাদের এখন ডিসকোর্সে এসছে, যেমন এই জাতীয়তাবাদ, ইমিডিয়েট নেক্সট জিনিসটা যেটা নিয়ে কথা বলবো, জাতীয়তাবাদ মানে কি কেউ বলতে পারবে আমাকে? ঠিক আছে, তাহলে এই নেশনটা কিভাবে ডিফাইন হয়? সাদ, আপনি হাত তুলেছিলেন। ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। উনি বললেন যে একটা নেশনের ডেফিনিশনের ভিত্তিতে যতগুলো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতে পারে সবগুলো মিলিয়ে আমরা জাতীয়তাবাদ বলি। উনি ভিন্ন ভাষা ব্যবহার করেছেন, বাট এই জিনিসটাই বেসিক্যালি বলেছেন, রাইট বিপ্র? হ্যাঁ। উনি যেহেতু বলেছেন তাহলে এই নেশন রিলেটেড, তাহলে নেশনটা কি? It's a random group of people. মানে এই যে এখানে আমরা একটা র্যান্ডম গ্রুপ আছে, আমরা কি একটা নেশন? এথনিসিটি, ল্যাঙ্গুয়েজ, কালচার, ভ্যালুজ, আপনি চারটা জিনিস বলেছেন। ভেরি গুড। ফেরদৌস, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? ল্যাঙ্গুয়েজ, কালচার, তাদের সিমিলারিটি থাকে, তাদেরকে আমরা বলে দেবো নেশন। লাইক তামিলনাড়ু, ইন্ডিয়ার ভিতরে তামিলনাড়ুর ওদের মানুষদের কালচার সিমিলারিটি, এন্ড বেসিক্যালি এই কালচার সব থেকে শুরু করে এই যে কয়েকটা কম্পোনেন্ট বললাম সেগুলো সিমিলারিটি, ইট ক্যান বি এ নেশন। বাট ইন্ডিয়ান হোল একটা স্টেট তুলনা করলে কলকাতার সাথে তামিলনাড়ু ম্যাচ, দ্যাটস ওয়াই দে আর নট নেশন স্টেটস। Fair, there's a difference between state and nation, obviously. State একটা আপনার political phenomenon, okay? একটা political recognition যে এইটা একটা state, আমি একটা ভিন্ন state, এটা হলো একটা political recognition, okay? Diplomatic political recognition. Nation is more of an ethnic recognition, যেটা সাদ যেভাবে বলছিল। ফেরদৌস মানে পুরোপুরি সঠিক না ইন দ্য সেন্স যে মনে করেন আজকে রিমি যদি আপনার রেশাল এথনিক অরিজিন বলেন, রিমির এথনিক অরিজিন কি? মোস্ট লাইকলি বাঙালি। এথনিক হলো মোস্ট লাইকলি বাঙালি। রেস ওয়াইজ আমরা আরো ডেফিনেশন ভাঙতে পারি, অনেক কিছু ভাঙতে পারি, বাট এথনিক ওয়াইজ রিমি হতো বাঙালি। রিমি বিদেশ যেতে চান? আপনারা কতজন বিদেশে মাইগ্রেট করতে চান? কতজন? রাইট, সবাই, মানে এই দেশ ন্যাংটা, এখানে মানুষের দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, বাট আপনারা একটা বড় সংখ্যক আপনারা বিদেশে মাইগ্রেট করতে চান, রাইট? তো মনে করেন রিমি কোন দেশে যেতে চান? ইউরোপে। ভালো একটা সাদা দেশ হলেই চলবে। তো উনি সাপোজ ডেনমার্ক, নরওয়েতে যেতে চান, তো উনি ডেনমার্ক, নরওয়েতে চলে গেলে ওনার এথনিসিটি কি নরওয়েজিয়ান হয়ে যাবে না ওনার এথনিসিটি বাঙালিই থাকবে? বাঙালিই থাকবে। তাইলে ওনার নেশন আসলে কোনটা? উনি তো থাকেন না এই বর্ডারের মধ্যে, বাট ওনার নেশন কোনটা? সো এই যে নেশনটা ইজ ডিফাইন্ড মোর বাই ওই যে আপনার এথনিক ভ্যালু, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, এই সবগুলা এই এথনিক পরিচয়টা তৈরি করতে সহযোগী হয়। তো এই যে এথনিক পরিচয়, এই এথনিক পরিচয় আমরা আসলাম কেন? মানে বিশ্বে কি এটা পুরাতন জিনিস না নতুন জিনিস? হ্যাঁ, অনেক পুরাতন, অনেক পুরাতন। হাজার হাজার বছর আগেও আমরা নিজেদেরকে একটা এথনিসিটি দিয়ে যাচাই বাছাই করতাম, আমরা ইসে করতাম না, কি বলে নাম, কি বলে, ডিফারেন্ট নেশনসে বিভক্ত থাকতাম হাজার হাজার বছর আগে। না, তাহলে কত পুরাতন? 1900 দশকের আগে। পয়েন্টটা হলো আপনি যদি একটু বড়ভাবে চিন্তা করেন, হ্যাঁ, যে আমরা এই যে এখন মনে করেন আপনি কথায় কথায় ওই যে উনি নরওয়েতে চলে যাবে, এই না উনি আমেরিকা চলে যাবে, উনি জাপান চলে যাবে, রাইট? আজকে কয়েকশো বছর আগে এরকম কথা কথা আপনি যেতে পারতেন? হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন যে আপনি যদি কয়েকশো বছর আগে চলে যান, কতজন মনে হয় আপনার নিজের গ্রামের বাইরে বেশি দূর ট্রাভেল করেছেন? কতজন? নিশ্চয়ই, অবভিয়াসলি প্রয়োজন পড়েনি বিকজ দ্য ওয়ার্ল্ড ওয়াজ নট ভেরি কানেক্টেড ওইভাবে। হ্যাঁ, হাজার হাজার বছর ধরে গ্লোবাল ট্রেড ছিল। সিল্ক রুট ইজ অলমোস্ট 2000 years old, ওকে? সো হাজার হাজার বছর ধরে গ্লোবাল ট্রেড ছিল। ব্রঞ্জ এজ, আজ থেকে 5000 বছর আগে, 4-5 হাজার বছর আগেও গ্লোবাল ট্রেড ছিল,
যার জন্য ব্রঞ্জ এজ, বুঝছো না? সো ট্রেড সবসময় ছিল কম বেশি, বাট খুব কম মানুষ নিজের এলাকা থেকে বাইরে যেয়ে অন্য কারোর সাথে কথা বলতো। আপনি যদি আজকে থেকে 300-400 বছর আগে চলে যান, হ্যাঁ, মনে করেন 17th বা 16th সেঞ্চুরি চলে যান, 1500-1600 চলে যান, হ্যাঁ, আপনি দেখবেন মানে কোন একটা জায়গা থেকে আপনি 100 মাইল 200 মাইল দূরে গেছেন, ভাষা বদলে গেছে। আপনার এই যে স্পেশালি কন্টিনেন্টাল ইউরোপে এমন ছিল যে মানে প্রত্যেক 50 কিলোমিটার পর পর আপনার নতুন ট্রান্সলেটর লাগতো। সেটাকে ভাষা বদল। ভাষা বদল কেন? কাজ দিস পিপল আর ডিসকানেক্টেড ফ্রম ওয়ান অ্যানাদার, রাইট? সো বিফোর দ্য প্রিন্টিং প্রেস, এই যে এখন আপনারা পড়েন না, এত সুন্দর, এত না, সরি পড়েন না, সেটা নিয়ে কথা হচ্ছিল, বাট যদি পড়তেন, যে বই আছে, প্রিন্টিং প্রেসের আগে লিঙ্গুইস্টিক ভ্যারিয়েশন অনেক হাই ছিল। মনে আছে গতদিন কথা বলছিলাম ইতিহাস কত পুরনো, 5000 বছর পুরনো, কারণ 5000 বছর আগ পর্যন্ত আমাদের লিখিত রেকর্ড আছে, ফেয়ার এনাফ। কিন্তু 5000 বছর পুরনো এবং লেখা হয়তো এর অনেক আগে থেকেই ছিল, যেটা আমরা জানি, আমাদের কাছে আছে, আমরা পেয়েছি 5000 বছর আগ পর্যন্ত, তার আরো অনেক আগে হয়তো ছিল, বাট এই পর্যন্ত আমরা পেয়েছি। মিনিমাম আমরা জানি গত 5000 বছর ধরে লেখা হচ্ছে, লিখিত আলোচনা চলছে গত 5000 বছর ধরে, রাইট? ফাইন। কিন্তু এই যে গত 5000 বছর ধরে অনেক সংখ্যক লোক কি লেখাপড়া জানতো না? অনেক সংখ্যক লোক লেখাপড়া জানতো না। আপনার বাড়িতে একটা বই আছে, তার মানে কিন্তু আপনি বিশাল ধনী, কারণ একটা বই বানানোর জন্য যত খরচ লাগতো সেইটা নর্মাল মানুষ এফোর্ড করতে পারে না, আর পড়তে তো পারেই না। অনেক রাজারাও পড়তে পারতো না, কিন্তু টাকা আছে, যেমন আছে না অনেক লোকজন অশিক্ষিত কিন্তু বাসায় জোস লাইব্রেরি আছে, দেখতে আরে ছবি তোলার মতো সেই রকম, এই যে আপনারা গুগল মিট ব্যবহার করেন, গুগল মিটে কিছু ওই যে ব্যাকগ্রাউন্ড ইসে আছেন আপনার, হ্যাঁ, অনেক লাইব্রেরি এরকম, অনেক লোকজনের আসলে এরকম আছে, কোনো বই খুলে কোনো পড়ে দেখে নাই, হ্যাঁ, বাট আছে তো ওরকম আর কি। ইটস ভেরি এক্সপেন্সিভ and most people can't read. Why can't they read? Because they don't have the need. আপনার পড়ার তো কোনো প্রয়োজন নেই। আজকে যেমন টিকটক আছে, রিলস আছে, আপনার পড়ার প্রয়োজন নেই। তখন আপনার অন্য অনেক কাজ ছিল, আপনার পড়ার প্রয়োজন নাই। তো আপনার পড়ার যদি প্রয়োজন না থাকে, এগেন আমি রেডিও পর্যন্ত আসছি, আমি এখনো টেক্সট পর্যন্ত বলছি, আপনার পড়ার যদি কোনো প্রয়োজন না থাকে, তাহলে আমার আর আপনার সেম ভাষাগত নলেজের প্রয়োজন আছে না। ভাষাগত নলেজ একটা জায়গায় আবদ্ধ হওয়া শুরু করে, মানে সিমিলার হওয়া শুরু করে যখন রিটেন টেক্সট প্রচারণা শুরু হবে, ছড়ানো শুরু করবে, তখন। এখন আপনি হুমায়ুন আহমেদের বইটা পড়তে চান, কিন্তু আপনি এই ভাষাটা জানেন না, তাহলে এই বইটা পড়তে পারবেন না। সো তাহলে ভাষার কোহিয়ারেন্স আসা শুরু হয়েছে, একটা ভাষা সমৃদ্ধি আসা শুরু হয়। এটা কি প্রিন্টিং প্রেসের সাথে সম্পৃক্ত। এরপর রেডিও টেডিও আসার পর আরো ভাষাগত চেঞ্জ হয়েছে, হ্যাঁ। সো মনে করেন রেডিও আসার আগে মনে করেন লিখিত বাংলা সবার সেম, আমি আমাদের কথাই বলছি, আমাদের এখানে বলবেন লিখিত বাংলা সবার সেম, বাট বিফোর দ্য অ্যাডভেন্ট অফ রেডিও, সো মানে 100 বছর আগে চলে যান, যখন রেডিও বাংলাদেশে ছড়ায়নি, 100 বছর আগে চলে যান, দেখবেন প্রত্যেকটা এলাকায় সবাই ভিন্নভাবে কথা বলে। এখন আপনি হয়তো সিলেটি, সিলেটে আছে এখানে, সিলেক্টর কোন চাটগাঁইয়া, একজন চাটগাঁইয়া, হ্যাঁ। তো পিওর চাটগাঁইয়া যখন আপনারা বাড়িতে কথা বলেন বা চিরাঙে যে কথা বলেন, এই কথাটা কি নর্মাল লোকজন আমাদের বোঝার কথা? একদম বোঝার কথা না। লিখিত তো সেম জিনিস লিখছেন আপনারা, ঠিক না? সো এই যে এখন ওই এক্সট্রিম দুটো জায়গা, কারণ তারা নিজেদেরকে স্পেশাল মনে করে, ওই এক্সট্রিম দুটো জায়গা ছাড়া বাকি সব জায়গার কথা কিন্তু আমরা একে অপরে বুঝবো। কেন? কারণ বাকি সবাই আমরা রেডিও শুনতে শুনতে, টিভি দেখতে দেখতে এক ধরনের কথাবার্তা বলা শুরু করেছি। যেমন আপনারাই আজ থেকে 20 বছর আগে কথা বললে সুন্দরভাবে শুদ্ধ, আরেকটু শুদ্ধ বাংলায় কথা বলতেন, কিন্তু এখন এই দোস্ত খাইছিস, গেছিস, আমি যাবো, এই যে এখন আবার নাটকে এভাবে কথা বলে, পপুলার মিডিয়াতে এভাবে কথা বলে। সো এই যে এখন এইটা কমন ভার্নাকুলার হয়ে যাচ্ছে। সো এই যে ভার্নাকুলার, এটাও কিন্তু নেশন বিল্ডিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, যে এখানে আমি আর আপনি যে একরকম, এথনিসিটি তৈরি হওয়ার জন্য প্রথম যেটা দরকার আইডেন্টিটি, আমি আর আপনি এক। তো আমি আর আপনি যখন এক ভাষায় কথা বলি, চাটগাঁইয়া আর সিলেট এক ভাষায় কথা বলে না, চাটগাঁইয়া সিলেট এই যে সেম ভাষা, আমি আর আপনি এক, এটা গুরুত্বপূর্ণ। আরেকটা বড় জিনিস হচ্ছে এইটা এগেন প্রিন্টিং প্রেসের সাথে জড়িত। যখন লেখা ছড়ানো শুরু হলো, সবাই সেম ভাষাটা পড়া শুরু করলো। সো গ্রেটার ফ্রান্সে সবাই ফ্রেঞ্চ ভাষাটাই পড়ছে, ওইটা পড়ে ওটাই শিখছে। তো তখন একটা আমিও ফ্রেঞ্চ তুমিও ফ্রেঞ্চ, ইংরেজি ভাষা পড়ছে শিখছে, আমিও ইংলিশ তুমিও ইংলিশ। কারণ আপনি যদি মনে করেন 500 বছর আগেও চলে যান, ইংরেজের রাজত্ব করতো ফ্রেঞ্চরা, মানে সব একই গ্রেটার ফ্যামিলি
ফ্রেঞ্চ কিংডম বলেন, হাবসবুর্গ এম্পায়ার বলেন, মানে এম্পায়ার অফ ফ্রান্স বলেন, হাবসবুর্গ এম্পায়ার বলেন, ব্রিটিশ এম্পায়ার বলেন, রাশিয়ান এম্পায়ার বলেন, স্প্যানিশ এম্পায়ার বলেন, সব একই পরিবারের ছেলে পেলে রাজা, রাজা রানী, সে একই পরিবারের ছেলে পেলে। তাহলে সবাই তো ভিন্ন এথনিসিটি হতে পারে না। তাহলে সব দেশের রাজা কি ওদের নিজেদের দেশের লোক না? তাহলে এথনিসিটি কোত্থেকে আসলো? আরেকটা বড় জিনিস ছিল হলো ধর্ম, রিলিজন।